আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24 এবং 25 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের বোর্ড প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যারা 24-এর পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষা তো খুবই নিকটে, তাই তোমাদেরকে এখন বেশি বেশি বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো এই ধারাবাহিকতার আলোকে আজকে আমি কয়েকটি বোর্ড প্রশ্ন আলোচনা করে দিব। আর তোমরা সবাই জানো যে এই অধ্যায় থেকে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রায় 3টা সৃজনশীল প্রশ্ন খ বিভাগে থাকবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কি না সেটি একটু কমেন্ট করে জানিয়ে দিবা। একটু জলদি কমেন্ট করে জানিয়ে দিবা যে আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা যে আমার কথাগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার তোমাদেরকে একটা কথা বলবো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 1 এবং 2 এই দুইটা অধ্যায় ভালো করে করলে তুমি 3টা সৃজনশীল পাবা। এই জায়গা থেকে তুমি 3টা সৃজনশীল প্রশ্ন কিন্তু পাবা। যেহেতু এই দুইটা অধ্যায় করলে আমরা 3টা সৃজনশীল পাবো, তাহলে অবশ্যই এই অধ্যায়টা আমাদের মনোযোগ সহকারে করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দেখো, প্রথম পত্রে তোমাদের যেই অধ্যায়গুলো করতে হবে, আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলি যে প্রথম পত্রে যেই অধ্যায়গুলো আমাদেরকে করতে হবে একটু খেয়াল করো। আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিন্তু এই কথাটা বলে নিই। দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, তো এই প্রথম পত্রে আমাদেরকে কি করতে হবে? খ বিভাগের জন্য 1, 2, 8 এই 3টা অধ্যায় যারা পাশ করতে চাচ্ছ শুধু তাদের জন্য, বা 50 যারা পেতে চাও তাদের জন্য। দেখো ভাই, এই 3টা অধ্যায় শুধুমাত্র যারা পাশ করার চিন্তা ভাবনা করতেছো, 40-50 পাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো, দীর্ঘদিন পড়াশোনা করো নাই, ওই যে আন্দোলনের মধ্যে আসো তোমরা, তো তোমরা আন্দোলন থেকে ফিরে এসে এই 3টা অধ্যায় কমপ্লিট করো, অথবা এই 3টা অধ্যায় করতে পারো। আর যারা একটু ভালো আছো, তোমরা এই 4টা অধ্যায় কমপ্লিট করো, অথবা এই 4টা অধ্যায় কমপ্লিট করো। এই যে খ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য তো নবম অধ্যায় বাধ্যতামূলক, এটাকে তো আসলে বলার কিছু নাই। এটাকে আমরা কি বলবো, এটাকে বলার কোনো কিছুই নেই। এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ক বিভাগের জন্য নবম অধ্যায়টাকে বাধ্যতামূলক করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ শেয়ারকারী আমাদের বিজনেস মেডিসিন বইটা পাবা। তোমরা জানো এর আগের ক্লাসে যে সর্বোচ্চ শেয়ার করছো তারকে কিন্তু আমরা বিজনেস মেডিসিন বইটা দিয়েছি। জি, অনেকে আবার এটাও করতে পারো, এই 4টা অধ্যায় করতে পারো। এখন তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো অধ্যায় তুমি বেছে নিতে পারো। কেমন? একটু সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। কেমন? আমরা যারা যারা ক্লাসে আছি সবাই কষ্ট করে লিঙ্কটা একটু শেয়ার করে দিই। আমরা সবাই কি ক্লাসে আসি? দেখি তো কারা কারা ক্লাসে আসি, দেখি তো আমরা ক্লাসে কারা কারা আসি।
একটু লাইক দিয়ে আমরা জানিয়ে দিই যে আমরা ক্লাসে আসি। তো আজকে আমরা বোর্ড প্রশ্ন আলোচনা করব। দেখো আজকে প্রথমে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 19। দেখো চট্টগ্রাম বোর্ড 19 প্রশ্নটা দেখো একটু। চট্টগ্রাম বোর্ড 19, যাদের কাছে এই প্রশ্নটা নাই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আর যাদের কাছে আছে তোমরা বাহির করো। জনাব কামাল একজন ব্যবসায়ী। এই চট্টগ্রাম বোর্ড 19-এর টেবুলার শকটা একটু ইম্পর্টেন্ট, আর বাকি ক খ তোমরা পারবা আশাবাদী, তারপরে আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 19 স্ক্রিনশট কি দিয়েছ? চট্টগ্রাম বোর্ড 19। ওকে, না না, আজকে ব্যাংক সমন্বয় বিবরণী করার কথা ছিল না। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে আমাদের পেইড বেসে করার কথা ছিল। তো আগামী ক্লাস আমাদের পেইড বেসের সাথে, তো আমাদের পেইড বেসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 19। দেখো চট্টগ্রাম বোর্ড 19-এর ক নাম্বারটা বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বাইর করতে। তো এটা কিন্তু তোমরা মোটামুটি সবাই জানো যে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা কিভাবে আসবে। হ্যাঁ, প্রারম্ভিক মূলধনটা আমরা কিভাবে বাহির করব? তো প্রারম্ভিক মূলধন বাইর করার জন্য একটা সূত্র আছে, প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট দায়। এইভাবেও আমরা করতে পারি, অথবা আমরা সূত্র ছাড়াও কিন্তু আমরা ছকের সাহায্যে করতে পারি। কিভাবে? আমরা যে কোনো একভাবে করলেই কিন্তু হবে। এই যে দেখো, আমরা ছকের সাহায্যে করব। তারিখ, বিবরণ, টাকা টাকা। এই জায়গায় আমরা তারিখটা লিখে নিব, তারপর লিখব বিবরণ, টাকা টাকা, এটা লিখে নিবা। লিখার পরে এই জায়গায় প্রশ্নটার দিকে একটু মনোযোগ দাও। এই জায়গায় বলছে জানুয়ারির 1 তারিখে তুমি কি নিয়ে ব্যবসা শুরু করছো? তুমি নগদ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছো। যেহেতু তুমি নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছো, এই জন্য তুমি নগদ টাকার আসবাবপত্রটা যোগ করে দিবা 1,50,000। তাহলে তুমি এই জায়গায় সালটা আগে লিখে নিবা, অবশ্যই সালটা লিখে নিবা। নগদ 1,00,000 টাকা। তারপরে পণ্যদ্রব্য, পঞ্চাশ। তাহলে এই 1,50,000 টাকা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মূলধন। এই 1,50,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এটা পণ্যদ্রব্য না, আসবাবপত্র হবে। এটা পণ্যদ্রব্য না, এটা আসবাবপত্র হবে। হ্যাঁ, দেখো ক নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পারছো, এটা তো একদমই সহজ। হ্যাঁ, ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছো, এটা একদমই সহজ। এই যে দেখো প্রারম্ভিক মূলধন। এবার অনেকে এটাকে সূত্রের সাহায্য করতে পারো, কোনো সমস্যা নাই। ছকের সাহায্য করলে হবে, সূত্রের সাহায্য করলে হবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বলো তো আমরা ক নম্বর প্রশ্নটা ক্লিয়ার হইতে পারছি কিনা? একটু লিঙ্কটা শেয়ার করে দাও, একটু লিঙ্কটা শেয়ার করে দাও প্লিজ। সবাই সবার জায়গা থেকে, সবাই সবার জায়গা থেকে একটু লিঙ্কটা শেয়ার করে দেই, এবং আমাকে কমেন্ট করে এইটা ক্লিয়ার করো যে ক নম্বর প্রশ্নটা তুমি বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ক নম্বর প্রশ্নটা তুমি বুঝতে পারছো কিনা। এবার আসো, খ নম্বর প্রশ্নটা বলছে জানুয়ারির 5, 12, 15 এবং 22 তারিখ লেনদেনের জাবেদা দাখিলা দেখাও। এখন আমি যদি খ নাম্বারটা আগে করি, তাহলে গ নাম্বারটা করতে গিয়ে আমার কিন্তু একটু সুবিধা হবে। হ্যাঁ, চলো আমরা জাবেদাগুলো একটু নির্ণয় করি। আমরা জাবেদা অনেকেই পারি, কিন্তু তারপরেও দেখা গেছে যে এই জাবেদাগুলো তোমাদের অনেকের সমস্যা হইতেও পারে। এই জন্য আমরা খ নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি। চলো, জাবেদা বলো তো জাবেদার গড় কয়টা? জাবেদার গড় কয়টা? একটু কমেন্ট করে জানাবা, জাবেদার গড় কয়টা? জাবেদার গড় কয়টা? একটু কমেন্ট করে জানাবেন, আর লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন। প্রথমে লিখবো আমি তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা,
ডেবিট টাকা ক্রেডিট টাকা। একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন প্লিজ। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। জাবেদার গড় কয়টা? 5টা। জাবেদার গড় কয়টা? 5টা। এটা কিন্তু ফিক্সড, তাই না? এবার আসো, আমাদেরকে জাবেদা করতে বলছে 5 তারিখ। আয়কর প্রদান 10,000 টাকা। বলো, এই যে আয়কর প্রদান, এটা তোমাদের জন্য কি হবে? আয়কর প্রদান এটা কি? এটার জাবেদা কি বলো? আয়কর প্রদান এটার জাবেদা কি বলতে হবে? আয়কর প্রদান এটার জাবেদা কি? আয়কর প্রদান এটার জাবেদা কি? একটু লিঙ্কটা শেয়ার করে দিবা। আয়কর মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়করটা এটা মালিকের নিজস্ব একটা খরচ, যার কারণে এই আয়করটাকে আমরা উত্তোলন দিয়ে লিখব। কি দিয়ে লিখব? উত্তোলন দিয়ে লিখব। তাহলে আমরা এই জায়গায় লিখব উত্তোলন হিসাব ডেবিট। ভালো করে বুঝেন, আমরা এই জায়গায় কি লিখব? উত্তোলন কথাটা কিন্তু লিখব। এই যে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, তারপরে আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ এই যে আয়কর প্রদান করতে গিয়ে প্রতিষ্ঠানের নগদ টাকা কিন্তু কমে গেছে, তাই না? যেহেতু নগদ টাকা কমে গেছে, এই জন্য আমরা কি করব? এই জায়গায় নগদ কথাটা লিখব। এবার কারণ, যদি কারণ না দিতে বলে তাহলে তোমরা দিবা না, আর না হয় কিন্তু কারণ দিতে হবে। কারণ না দিলে কিন্তু নাম্বার কাটবে, কারণ না দিলে কিন্তু নাম্বার কাটবে। তোমাদেরকে অবশ্যই এই জায়গায় কারণটা দিতে হবে। কারণ কোনটা? যেটা প্রশ্ন ওইটাই কারণ হিসাবে তুমি দিয়ে দিবা। যেটা প্রশ্ন ওইটাকেই তুমি কারণ হিসাবে দিয়ে দিবা। আমি আবারও বলতেছি, যেটা প্রশ্ন ওইটাকেই তুমি কারণ হিসাবে দিয়ে দিবা। তারপরে এই জায়গায় টাকাটা লিখে দিব আমরা। দেখি তো কয় টাকা, একটু বলো কয় টাকা? এই যে দেখো, আয়কর প্রদান 10,000 টাকা। আয়কর প্রদান এই জায়গায় বলছে ব্যাখ্যা সহ। তো যেহেতু ব্যাখ্যা সহ বলছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কারণ দিতে হবে। তোমরা অনেকেই কিন্তু তাড়াহুড়া করে কারণটা দাও না। প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপর লিখবা সাধারণ জাবেদা। প্রতিষ্ঠানের নাম, তারপরে লিখবা সাধারণ জাবেদা। হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম, তারপরে লিখবা সাধারণ জাবেদা। হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম, তারপরে উপরে লিখবা সাধারণ জাবেদা। যদি এটা না লিখো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটবে। তোমরা অনেক সময় অঙ্ক ঠিকই করো, শুধু খ লিখে বসে থাকো এই জায়গায়। শুধু খ লিখলে কিন্তু হবে না, অবশ্যই এই জায়গায় তোমাকে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, তারপরে লিখতে হবে সাধারণ জাবেদা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই যে তোমাদের আমির স্যার কিন্তু চলে আসছেন। যেহেতু আমির স্যার চলে আসছেন, আমির স্যারকে সবাই একটা লাইক দিয়ে দাও, এবং আমির স্যারের উসিলায় তোমরা 100টা শেয়ার করে দাও। হ্যাঁ, আমির স্যার তোমাকে কি করবেন? বিকাশে টাকা দিয়ে দিবেন মিষ্টি খাওয়ার জন্য। জি, ওকে। বলো তো প্রথম জাবেদাটা বুঝতে পারছো কিনা? এই জাবেদাটা নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? এই জাবেদা নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? 12 তারিখ, ধারে বিক্রয় 25,000 টাকা, শর্ত 2/10 নিট 30। এই শর্তের মানেটা আসলে কি? এই যে দেখো, শর্তের মানেটা হচ্ছে আমি যে ধারে পণ্য বিক্রয় করছি 25,000 টাকা, যার কাছে আমি বিক্রয় করছি তাকে একটা শর্ত দিয়ে দিছি। নিট 30 মানে হচ্ছে 30 দিনের ভিতরে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। 30 দিনের ভিতরে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। কিন্তু যদি সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারে তাহলে সে আরো 2% বার্তা পাবে। আমি যেই তারিখে বিক্রি করছি ওই তারিখের পর থেকে, আমি যেই তারিখে বিক্রি করছি ওই তারিখের পর থেকে যদি 10 দিনের মধ্যে টাকাটা সে আমাকে দিতে পারে তাহলে তাকে আমি 2% বার্তা দিব। এটাই হচ্ছে শর্ত। আর এই শর্ত নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা এমসিকিউ থাকবে 100%। এবার আসো, দাড়ি বিক্রয় 25,000 টাকা, এটার জাবেদা কি বলো? দাড়ি বিক্রয় 25,000 টাকা, এটার জাবেদা কি বলো? দাড়ি বিক্রয় 25,000 টাকা, এটার জাবেদা কি বলো? দাড়ি বিক্রয়, আমি দাড়ি বিক্রি করছি, টাকা কিন্তু এখনো পাই নাই। পাবো। আমরা কার কাছে টাকা পাই? দেনাদারের কাছে টাকা পাই। তো দেনাদার যেই কথা, প্রাপ্য হিসাব কিন্তু একই কথা। তাহলে আমি এই জায়গায় লিখবো দেনাদার হিসাব ডেবিট। এবার আমি কি করছি?
বিক্রয় করছি, তাহলে আমি এই জায়গায় লিখব বিক্রয় হিসাব ক্রেডিট। এবার টাকা কত লিখবা? এবার টাকা কি তুমি 60,000-এর উপরে 60,000-এর উপরে 2% ধরবা? না, এই জায়গায় কিন্তু কোনো পার্সেন্ট হবে না। পার্সেন্ট হবে যখন সে টাকাটা পরিশোধ করতে যাবে তখন। মনে রাখতে হবে সে যদি 10 দিনের মধ্যে করতে পারে, এই যে 12 তারিখে বিক্রি করছি, তো 12 তারিখের পরের তারিখ থেকে যদি 10 দিনের মধ্যে সে আমাকে টাকাটা পরিশোধ করতে পারে, তাহলে আমি তাকে 2% দিব, না হয় দিব না। বলো তো এটা বুঝতে পারছো কিনা? আমি তোমাদেরকে বলছিলাম লিঙ্কটা শেয়ার করার জন্য, আসলে তোমরা কথা রাখো না। আমি বলছিলাম যে লিঙ্কটা শেয়ার করার জন্য, আর সে শেয়ার করো না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা করবা না, তাই তো? ওকে ফাইন, কইরো না, ঠিক আছে। এবার আসো 15 তারিখ, জীবন বীমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। জীবন বীমা, জীবন বীমা মানে হচ্ছে ব্যক্তিগত বীমা। কার ব্যক্তিগত বীমা? মালিকের ব্যক্তিগত বীমা। জীবন বীমার প্রিমিয়াম প্রদান, ওই যে মালিক তার জীবনের জন্য একটা ইন্স্যুরেন্স করছে, বীমা করছে, ওই বীমার টাকাটা ব্যবসা থেকে দেওয়া হয়েছে। তো এই যে বীমার টাকাটা ব্যবসা থেকে দেওয়া হয়েছে, এখন টাকাটা 25,000 হবে। ওকে ফাইন, আমরা 25,000 টাকা লিখে দিই। ওকে, এবার আসো জীবন বীমা, এটার জাবেদা কি হবে? জীবন বীমা এটার জাবেদা কি হবে বলো? জীবন বীমা এটার জাবেদা কি হবে বলো? জীবন বীমা এটা কার পিছনে খরচ করা হয়েছে? মালিকের পিছনে। আর ব্যবসা থেকে যদি মালিকের পিছনে কোনো কিছু করা হয়, তাহলে আমরা সেটাকে কি দিয়ে লিখবো? উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, তাহলে আমরা এই জায়গায় লিখবো নগদান হিসাব ক্রেডিট। এবার অবশ্যই তোমাকে এই জায়গায় কারণটা লিখে দিতে হবে। কারণ জীবন বীমা প্রিমিয়াম প্রদান, টাকা কত? 5,000 টাকা। জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? এই জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? এই জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? তোমরা অনেক পণ্ডিত আমি জানি, কিন্তু পণ্ডিতরা তোমরা পরীক্ষার হলে কিন্তু ভুল করে দিয়ে আসবা। এই জাবেদাটা বুঝতে পারছো কিনা বলো? যারা মহাপণ্ডিত তারা কিন্তু সহজ জিনিসগুলোতে ভুল করে। জাবেদাটা ক্লিয়ার? ক্লিয়ার জাবেদাটা? তারপরে 22 তারিখ, এই যে দেখো 12 তারিখের ধারে বিক্রয়ের পাওনা আদায় হলো। এখন তোমরা আমাকে বলবা, ওই যে আমি 12 তারিখ 25,000 টাকা যে বিক্রি করছি, 12 তারিখ যে আমি 25,000 টাকার পণ্য বিক্রি করছিলাম, এবার ওই টাকাটা আমি তার কাছ থেকে আদায় করছি 22 তারিখে। এখন সে কি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারছে? সে কি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা দিতে পারছে? যদি দিতে পারে তাহলে তাকে কিন্তু আমার 2% বার্তা দিতে হবে। এখন আসেন, এখন এই যে 2% বার্তা আমাকে তাকে দিতে হবে, এখন আমার প্রশ্ন হচ্ছে এই 2% বার্তা কি সে পাবে আমার কাছে? 2% বার্তা কি আমার দিতে হবে? এই উত্তরটা আগে দেন। এই জায়গায় দেখেন, আমি পণ্যটা বিক্রয় করছি 12 তারিখ, এবার সে আমাকে টাকা পরিশোধ করছে 22 তারিখ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সে কিন্তু 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারছে। কিভাবে? 12 তারিখে তো আমি বিক্রি করছি, আমি 12 তারিখ ধরবো না, এর পরের তারিখ থেকে ধরবো। এই যে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, অর্থাৎ 10 দিনের মধ্যে সে আমাকে টাকাটা দিতে পারছে। তাহলে কিন্তু আমি তাকে 2% বার্তা দিতে হবে। এবার আসো, এবার এই যে 2% বার্তা, এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে 2% বার্তা, এই বার্তাটা কি বার্তা? সবাই কমেন্ট করে বলবেন। এই যে 2% বার্তা, এটা কি বার্তা? এটা কি নগদ বার্তা ধরবেন নাকি কারবারি বার্তা? এটা কি নগদ বার্তা নাকি কারবারি বার্তা? বলেন, সবাই কমেন্ট করে বলেন, এটা কি নগদ বার্তা নাকি কারবারি বার্তা? জলদি করে বলতে হবে, এটা কি নগদ বার্তা নাকি কারবারি বার্তা? হ্যাঁ পাবে, 2% বার্তা পাবে, আমরা মেনে নিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি নগদ বার্তা নাকি কারবারি বার্তা? দেখি কারা কারা পারেন, দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। এই যে 25,000 টাকা, তার উপরে 2%, 25,000 টাকার উপরে যদি আমি 2% ধরি, তাহলে বার্তার টাকা কত আসে বলেন? এটা নগদ বার্তা, এটা কারবারি বার্তা না, এটা নগদ বার্তা, মনে রাখতে হবে।
মনে রাখতে হবে শর্তের সাথে যদি কোনো বার্তা থাকে তাহলে এটা কিন্তু কারবারি বার্তা। কিভাবে কারবারি বার্তা হয়ে গেছে? ওই যে আমি যখন পণ্য বিক্রি করছিলাম তখন কিন্তু বাকিতে বিক্রি করছিলাম, তখন প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছিল দেনাদার। এখন এই দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় আমি কিন্তু তাকে একটা ছাড় দিয়েছি, এই ছাড়টাকে বলা হয় নগদ বার্তা, কারবারি বার্তা না। এটা নগদ বার্তা। এটা কারবারি বার্তা হবে কেন? এটা নগদ বার্তা, 500 টাকা বার্তা, এই যে। আর এই বার্তাটার নাম হবে প্রদত্ত বার্তা, যেহেতু এই ছাড়টা আমি দিয়েছি। এবার আসেন এটার জাবেদা কিভাবে হবে। এবার জাবেদা কি হবে দেখেন, আমি তার কাছ থেকে নগদে পেয়েছি, তাহলে আমি লিখব নগদান হিসাব ডেবিট 24,500। এবার তাকে আমি বার্তা দিয়েছি, এই বার্তাটার নাম হবে প্রদত্ত বার্তা, ডেবিট। বার্তার টাকা হচ্ছে 500। এবার এই দেনাদারের সাথে আমার লেনদেন নিষ্পত্তি হয়েছে, তাই দেনাদারের পরিমাণ কিন্তু কমে গেছে। এবার দেনাদার মানে প্রাপ্য হিসাব, তার ঘরে কিন্তু আমাকে লিখতে হবে 25,000 টাকা। এখন বলো তো জাবেদাটা বুঝতে পারছো কিনা? এখন বলো তো জাবেদাটা বুঝতে পারছো কিনা? এখন বলো তো জাবেদাটা বুঝতে পারছো কিনা? 22 তারিখের জাবেদাটা বুঝতে পারছো কিনা? এই যে দেখো, তোমাকে বুঝতে হবে যে শর্তের সাথে যদি কোনো বার্তা থাকে, শর্তের সাথে যদি কোনো বার্তা থাকে তাহলে এটা নগদ বার্তা। আর নগদ বার্তা আবার দুই ধরনের, একটা হচ্ছে স্যার আমি দেই, মানে আমার প্রতিষ্ঠান দেয় অথবা আমার প্রতিষ্ঠান পায়। তো এই জায়গায় কিন্তু ছাড়টা আমরা দিয়েছি, ওই যে তার কাছে আমি টাকা পাই, পাওয়ার সময় আমি তাকে 2% ছাড় দিছি। তো 2% আসে কত? 500। তাহলে 25,000 500 বাদ দিলে আমি নগদে পাইছি কত? 24,500। বার্তা 500, আর তার সাথে আমার সম্পর্ক নিষ্পত্তি হয়েছে 25,000 টাকার। না, এই জায়গায় বিক্রয় বার্তা হবে কেন? একটু কমেন্ট করে বলবেন, একটু কমেন্ট করে বলবেন যে বিষয়টা ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করে বলবেন বিষয়টা ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করে বলবেন বিষয়টা ক্লিয়ার কিনা। আরে ভাই কয়বার বলবো, এটা কারবারি বার্তা না, এটা হচ্ছে নগদ বার্তা, নগদ বার্তা। এটা নগদ বার্তা, এটা কারবারি বার্তা না। এবার দেখেন আমাদের গ নাম্বারে কি বলছে, দেখেন আমাদের গ নাম্বারে কি বলছে, জানুয়ারির 1, 3, 10, 25, 1, 3, 10, 25 তারিখের লেনদেনগুলোর সাহায্যে টেবুলার ছক তৈরি করতে বলছে। টেবুলার ছক, টেবুলার ছক যেই কথা, বিবরণী ছক একই কথা। টেবুলার ছক যেই কথা, বিবরণী ছক একই কথা। এ সমান সমান এল প্লাস ও ই প্রমাণ করো একই কথা। অথবা সমীকরণের প্রভাব, লেনদেনগুলোর সমীকরণের প্রভাব একই কথা, সমীকরণের প্রভাব একই কথা। দেখো এই প্রশ্নটার অনেকগুলো নাম থাকতে পারে, টেবুলার ছক, বিবরণী ছক, হিসাব সমীকরণের প্রভাব, এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করো। যেই নামে থাকুক না কেন উত্তর কিন্তু একটাই হবে। এবার আসো আমি গ নাম্বারটা করিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। এবার আসো, একটু সবাই গ নাম্বারটা খেয়াল করো, টেবুলার ছকটা একটু খেয়াল করো। এই জায়গায় কিন্তু এন্ট্রি নির্দিষ্ট করে দিয়েছে, এই জায়গায় কিন্তু এন্ট্রি নির্দিষ্ট করে দিয়েছে। যেহেতু এন্ট্রি নির্দিষ্ট করে দিয়েছে তাই আমরা ওইগুলোই কিন্তু করব। প্রথমে তারিখ,
তারপরে উদ্বৃত্তর গড় দিলেও হবে, না দিলেও হবে। এই পাশে রাখবো মন্তব্য। এবার দেখেন, প্রথমে তারিখ, এ সমান সমান সম্পদ। সম্পদের ভিতরে দুইটা সম্পদ কিন্তু 1 তারিখে আছে, একটা হচ্ছে নগদ, আরেকটা হচ্ছে আসবাবপত্র। এই দুইটা আমরা আগে লিখে নিলাম। এল মানি দায়, দায়ের ভিতরে যেগুলো বসবে সেগুলো আমরা লিখে নিব। ই মানি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের উপাদান 4টা, ওই 4টা উপাদান লিখে নিবা। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আর এই পাশে আমি লিখব মন্তব্য। একটু খেয়াল করো, গড়টা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এবার আসো, মন্তব্য দিতে হবে, মন্তব্যের গড়টা দিতে হবে। মন্তব্যের গড়টা কিন্তু দিতে হবে, আমি বারবার বলতেছি মন্তব্যের গড়টা কিন্তু দিতে হবে। মন্তব্যের গড়টা আমাদেরকে দিতে হবে। এবার আসো 1 তারিখের এন্ট্রিটা। 1 তারিখের এন্ট্রিটা কি বলছে? নগদ টাকা, নগদ 1 লক্ষ টাকা নিয়ে এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে আমরা ব্যবসা শুরু করছি। তাই নগদের টাকাটা আমি নগদের ঘরে লিখবো, আসবাবপত্রের টাকাটা আমি আসবাবপত্রের ঘরে লিখবো। আর এই দুইটা টাকা আমাদেরকে কে দিয়েছেন? মালিক দিয়েছেন। আর মালিক যা দেয় তা কি? মূলধন। এই জন্য আমরা মালিকানা সত্ত্বের ঘরে দুইটা যোগ করে লিখবো, আর মন্তব্যের ঘরে আমরা লিখবো মূলধন। লিখার পরে আমি একটা দাগ দিব, এইভাবে দাগ দিয়ে উপরের রেজাল্টটা আমি যোগ বিয়োগ করে নিচে নামিয়ে দিব। অনেকে সবার লাস্টে একসাথে যোগ বিয়োগ করে, আবার তুমি চাইলে প্রত্যেকটা এন্ট্রি করার পর যোগ বিয়োগ করে নিচে নামিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। যেমন এই 1 লক্ষ আমি নিচে নামিয়ে দিলাম, এই জায়গায় 50 আছে, এই 50 আমি নিচে লিখে দিব। এবার এই জায়গায় 1,50,000 আছে, এটা আমি নিচে লিখে দিব। বলো তো 1 নম্বর এন্ট্রিটা বুঝতে পারছো কিনা? 1 নম্বর এন্ট্রিটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। 1 নম্বর এন্ট্রিটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। একের পরে বলছে 3, সোনালী ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। আমরা ব্যাংকে টাকা জমা দিছি, সোনালী ব্যাংকে আমরা টাকা জমা দিছি। তাহলে এটার জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংক আমাদের জন্য কি? সম্পদ। ব্যাংক আমাদের জন্য কি? সম্পদ। এই জন্য সম্পদের পাশে যে ফাঁকা ঘরটা আছে, ওই ঘরটাতে আমি লিখবো এই যে ব্যাংকে জমা দিছি আমি। এবার ব্যাংকে জমা দিতে গিয়ে আমার কাছ থেকে কিন্তু নগদ টাকা কমে গেছে, এই জন্য আমি নগদের ঘর থেকে এটা কি করব? মাইনাস করে দিব। যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা কমে গেছে, এই জন্য আমি নগদের ঘর থেকে এটাকে মাইনাস করে দিব। ভালো করে বুঝো, আমি টাকাটা কোথায় জমা দিছি? ব্যাংকে। ব্যাংকে কিন্তু আমার টাকা বাড়ছে, এই জন্য আমি ব্যাংকের ঘরে লিখলাম। আর ব্যাংকে জমা দিতে গিয়ে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে, এই জন্য আমি নগদের ঘর থেকে এটাকে কি করে দিব? মাইনাস করে দিব। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ভাই একটু কথা বলবা, বুঝতে পারছো কিনা আমাকে বলো। তাহলে আমি যোগ বিয়োগ করে এই জায়গায় যদি রেজাল্টটা নামিয়ে দেই, 80,000 টাকা হবে। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কিভাবে যে তোমরা বুঝতে পারছো। 3 তারিখের পরে, 3 তারিখের পরে বলছে 10 তারিখ, ক্রয় 60,000 টাকা, যার 60% নগদে, অবশিষ্ট টাকা ধারে। আমি ক্রয় করছি 60,000 টাকা,
যার 60% নগদে, তাহলে 60,000 টাকার 60% কত বলো? এই 60,000 টাকার মধ্যে 60% কত আসে? এই যে 36,000 টাকা নগদে, আর বাকি 24,000 টাকা আমার কিন্তু ধারে। এই যে দেখো, একটু ভালো করে বুঝো, আমি পণ্য ক্রয় করছি 60,000 টাকা, যার মধ্যে 60% আমি নগদে দিয়ে দিছি, আর বাকি 40% আমি দেই নেই। তো 40%-এ কত আসবে? 24,000 টাকা। আর 60,000 টাকার 60% কত? 36,000 টাকা। অর্থাৎ 36,000 টাকা আমি নগদে দিয়েছি, আর 24,000 টাকা এখনো আমি দেই নেই। তাহলে এটা তুমি কিভাবে বসাবা? এই যে দেখো, তুমি পণ্য ক্রয় করছো, বলো তো ক্রয় করলে কি হয়? একটু কমেন্ট করে বলো, ক্রয় করলে কি হয়? সবাই একটু কমেন্ট করে বলো, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তাই যত টাকার পণ্য তুমি ক্রয় করছো তত টাকাই তোমার ব্যয় হবে, তাই ওইটা মালিকানা সত্ত্বের ঘরে তোমাকে মাইনাস করতে হবে। এবার এই 60,000 টাকার পণ্য ক্রয় করে, এই 60,000 টাকার পণ্য ক্রয় করে তুমি নগদে দিয়েছ 36,000 টাকা, এই জন্য নগদের ঘরে মাইনাস করব 36,000 টাকা। 24,000 টাকা কিন্তু আমি এখনো দেই নাই, দিব। কাকে দিব? পাওনাদারকে। তাই পাওনাদার আমার জন্য কি? দায়। এই জন্য আমি প্রদেয় হিসাব কথাটা দায়ের করে লিখব, লিখে আমি প্রদেয় হিসাবের ঘরে 24,000 টাকা লিখব। এবার এই 24,000 টাকা আমি কিন্তু ব্র্যাকেট দিব না। কেন দিব না? কারণ আমার পাওনাদারের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে, আমার পাওনাদারের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে। এই জন্য এই 24,000 টাকা আমি এই জায়গায় লিখবো। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আমি 60,000 টাকার পণ্য ক্রয় করছি, তো এই জন্য আমি যেহেতু ক্রয় করছি, ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে। আমি মালিকানা সত্ত্বের ঘরে 60,000 টাকা মাইনাস করে দিছি। এবার এই 60,000 টাকার মধ্যে আমি নগদে পরিশোধ করছি 60%, তাহলে 60,000 টাকার 60% কত? 36,000 টাকা। এই জন্য নগদের ঘর থেকে মাইনাস হবে 36,000 টাকা। আর বাকি যে 24,000 টাকা, ওই টাকাটা আমি তাকে পরিশোধ করি নাই, আমি ওইটা ধারে হিসাবে নিয়েছি, পরে তাকে দিয়ে দিব। তাহলে যেহেতু আমি ধারে ক্রয় করছি 24,000 টাকার, এই জন্য পাওনাদারের ঘরে মানে প্রদেয় হিসাবের ঘরে 24,000 টাকা আমি লিখে দিব। এবার আমি যদি যোগ বিয়োগ করি রেজাল্ট কত আসবে আমাকে একটু বলো। আমি যদি যোগ বিয়োগ করি আমার রেজাল্ট কত আসবে আমাকে একটু বলো। এই যে 80,000 থেকে 36,000 টাকা যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আমার রেজাল্ট কত আসবে বলো? 44,000 টাকা আসবে। এবার এই জায়গায় থাকবে 24,000 টাকা। এবার এই জায়গায় থাকবে কত? 1,10,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা ভাই? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? 10 তারিখের পরে 25 তারিখ, 25 তারিখ কি বলছে? 10 তারিখের দেনা পরিশোধ করা হলো। ওই যে 10 তারিখে তুমি যে, ভালো করে বুঝো, এই যে 10 তারিখে যে তুমি পণ্য ক্রয় করছিলা 60,000 টাকার, তো এই 60,000 টাকার মধ্যে তুমি তখন কিন্তু নগদে পরিশোধ করে দিয়েছিলা 36, আর পরিশোধ করো নাই কত? 24,000। এই টাকাটা কিন্তু তোমার বাকিতে ছিল, তাই না? তো এই যে 10 তারিখের টাকাটা তুমি 25 তারিখ এসে পরিশোধ করছো। এই যে 10 তারিখের দেনা পরিশোধ করা হলো, তো 10 তারিখে দেনা কয় হাজার? 24,000 টাকা। এই 24,000 টাকা তুমি কি করছো? পরিশোধ করছো, তাই তো? তাহলে এই যে দেখো, যেহেতু তুমি পরিশোধ করছো, কাকে পরিশোধ করছো? পাওনাদারকে। তাহলে পাওনাদারের পরিমাণ কিন্তু কমে গেছে, এই জন্য পাওনাদারের ঘরে মাইনাস করে দিবা। আর এই টাকাটা দিতে গিয়ে তোমার কাছ থেকে কিন্তু নগদ টাকা চলে গেছে, এই জন্য তুমি নগদের ঘরেও মাইনাস করবা। দেখো বুঝতে পারছো কিনা? এটার জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো বুঝতে পারছো কিনা?
আচ্ছা আচ্ছা, এর গড়ে এই জায়গায় 90,000 টাকা হবে। হ্যাঁ, ওকে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে বলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। এবার আমরা এই জায়গায় যদি বিয়োগ করি তাহলে কোনো কিছুই কিন্তু থাকবে না। এই জায়গায় থাকবে 20,000 টাকা, এই জায়গায় থাকবে 50,000 টাকা, আর এই জায়গায় থাকবে কত, 20,000 টাকা। এবার আমরা সম্পদ এবং দায়ের যোগফল যদি বাইর করি তাহলে উভয় পাশে আমাদের 90,000 টাকা করে হবে। দেখো বুঝতে পারছো কিনা। এবার আসো, কিছু জিনিস মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ এবং একবার বিয়োগ হয়। কিছু আইটেম আছে মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ এবং একবার বিয়োগ হয়। এই এন্ট্রিগুলো একটু লিখে দিচ্ছি, এগুলো একটু নোট করে রাখবা। মালিকানা সত্ত্ব মানে কি, ইনা এই ইয়ের গড়ে একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। বলো তো এমন এন্ট্রিগুলো কি কি। এক, এই যে দেখো, পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলে, পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলে এই এন্ট্রিটা ইয়ের গড়ে একবার যোগ এবং একবার বিয়োগ হবে। নাম্বার 2, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। 3 নাম্বার, বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য। মুনাফাবিহীন বিক্রয়, এই জিনিসগুলো মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ এবং একবার বিয়োগ করতে হবে। এই জিনিসগুলো মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ একবার বিয়োগ করতে হবে। এগুলোর জাবেদা কি পারো? আরেকটা জিনিস আছে, এই যে দেখো, মালিকের গাড়ি মেরামত, অথবা মালিককে সেবা প্রদান করা, মালিককে সেবা প্রদান, ব্যবসা থেকে মালিককে যেই কোনো সেবা প্রদান করা, মালিককে যেই কোনো সেবা প্রদান করা। এই জিনিসগুলো মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ একবার বিয়োগ। এই যে দেখো, এই জিনিসগুলো মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ এবং একবার বিয়োগ। এবার আসো, এই জিনিসগুলোর জাবেদা কি লিখে দেই। এই জিনিসগুলো মালিকানা সত্ত্বের গড়ে, এই জিনিসগুলো মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে। এই জিনিসগুলো মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ এবং একবার বিয়োগ করতে হবে। এই যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য, মুনাফাবিহীন বিক্রয়। এবার দেখেন, এই যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছি, এটার জাবেদা ক্রয় হিসাব ডেবিট। যেহেতু মালিক দিয়েছে এই জন্য লিখতে হবে মূলধন হিসাব ক্রেডিট। এই যে দেখেন, এই এন্ট্রিটা ইয়ার গড়ে, এই এন্ট্রিটা ইয়ার গড়ে, এই যে এই ইয়ার গড়ে একবার যোগ করতে হবে আরেকবার বিয়োগ করতে হবে। কেন? এই যে দেখেন, ক্রয়,
ক্রয় করলে কি হয়? ব্যয় হয়, তাই ইয়ার গড়ে মাইনাস হবে। এটা কে দিছে? মালিক। মালিক যা দেয় তা কি? মূলধন। মূলধন দিলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। এই যে মূলধন দিলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মূলধন দিলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। এই জন্য এটা একবার ইয়ার গড়ে যোগ, একবার বিয়োগ করতে হবে। পণ্য উত্তোলন, এটার জাবেদা দেখেন। পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই যে দেখেন পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এই জন্য এটা ইয়ার গড়ে মাইনাস হবে। এবার ক্রয়, ক্রয় যদি ক্রেডিট পাশে বসে তাহলে তোমাকে মনে রাখতে হবে এই জায়গায় ক্রয় কিন্তু হ্রাস পেয়েছে। আর ক্রয় যদি হ্রাস পায় তাহলে এটাকে আয় ধরা হয়, তার মানে আয় হইলে ই কিন্তু বাড়বে। অর্থাৎ এই যে এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ করতে হবে, আরেকবার বিয়োগ করতে হবে। শুধু ইয়ার গড়ে এই জিনিসটাও মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ করতে হবে, আরেকবার বিয়োগ করতে হবে। ভালো করে বুঝো, এই জিনিসটাই মালিকানা সত্ত্বের গড়ে আমরা একবার যোগ করব, আরেকবার কি করব? বিয়োগ করব। বলো তো বুঝতে পারছো কিনা? এই দুইটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। 3 নাম্বার, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ, এটার জাবেদা। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই যে দেখেন বিজ্ঞাপন করলে কি হয়? বিজ্ঞাপন করলে ব্যয় হয়, আর ব্যয় হইলে ই কিন্তু কমে যাবে। ব্যয় হইলে ই কমে যাবে। এবার ক্রয় হ্রাস পেয়েছে, ক্রয় হ্রাস পেলে কি হবে? আয়। তাহলে আমরা কি করব? ইয়ার গড়ে প্লাস করে দিব। এই যে দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ, এটার জাবেদা। বিনামূল্যে পণ্য বিতরণ, এটার জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই এন্ট্রিটা যদি টেবুলার ছকে থাকে তাহলে এটাকে ইয়ার গড়েই একবার যোগ করবা, আরেকবার বিয়োগ করবা। বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে আগুনে বিনষ্ট পণ্য, এটার জাবেদা। এটা জাবেদা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এবার আগুনে বিনষ্ট হয়েছে পণ্য, পণ্য থাকলে তোমাকে ক্রয় নামে লিখতে হবে, তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট। এই যে ক্রয় হিসাব ক্রেডিট। এবার বিবিধ ক্ষতি, এটা আমাদের জন্য অপরিচালন একটা ব্যয়, যেহেতু এটা অপরিচালন ব্যয়, ব্যয় হইলে কিন্তু ই কি হবে? কমে যাবে। এবার ক্রয় হ্রাস পেয়েছে, ক্রয় যদি হ্রাস পায় তাহলে এটা কি হয়ে যাবে? আয়। তাই এটা ইয়ার গড়ে কি করতে হবে? যোগ করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো। বলো তো বুঝতে পারছো কিনা? এই যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ এই জিনিসগুলো টেবুলার ছক করার সময় আমাদেরকে ইয়ার গড়ে একবার যোগ করতে হবে, আরেকবার বিয়োগ করতে হবে। কেমন? বুঝতে পারছো কিনা বলো ভাই। বুঝতে পারছো কিনা সেটা বলো। বুঝতে পারছো কিনা বলো। এবার আসো মুনাফাবিহীন বিক্রয়, এটার জাবেদা। বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এবার বিক্রয় করলে কিন্তু আয় হয়, কিন্তু বিক্রয় ডেবিট পাশে, তাহলে এটাকে আয় ধরা যাবে না, এটা বিপরীত হয়ে গেছে। তাহলে কিন্তু এই জায়গায় আমরা ইয়ার গড়ে এটাকে মাইনাস করব, আর আবার ইয়ার গড়ে এটাকে প্লাস করব। এরপরে মালিককে সেবা প্রদান, আমরা যদি মালিককে সেবা দিয়ে থাকি তাহলে আমরা এই জায়গায় লিখব উত্তোলন হিসাব ডেবিট। এবার আমরা মালিককে সেবা দিছি,
তাহলে আমরা লিখব সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে এই যে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যাবে আর আয় হইলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। এবার এই এন্ট্রিগুলো ইয়ের গড়ে একবার যোগ করবা আর একবার বিয়োগ করবা। কেমন? এই যতগুলো এন্ট্রি কথা বললাম, এই যে 6টা এন্ট্রি, এই 6টা এন্ট্রি ইয়ের গড়ে তুমি একবার যোগ করবা আর একবার কি করবা? বিয়োগ করবা। এবার দেখো নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা তৈরি করব আমরা। দেখো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা তৈরি করতে হবে আমাদেরকে। দেখো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা, ঢাকা বোর্ড 21। দেখো ক নাম্বার প্রশ্নটা কি বলছে, তোমরা একটু দ্রুত স্ক্রিনশট দাও। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা করব, নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা তৈরি করব আমরা। স্ক্রিনশট দাও। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা আমি আজকে দেখাই দিচ্ছি তোমাদেরকে কিভাবে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা তৈরি করতে হয়। একটু স্ক্রিনশট দাও। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা। দেখো ক নম্বর প্রশ্নটা বলছে উপরিক্ত তথ্যের ভিত্তিতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। এই জায়গায় বাট্টার পরিমাণ বলতে বোঝাচ্ছে নগদ বাট্টার পরিমাণ বাহির করতে বলছে। দেখো এই জায়গায় আমাদেরকে কিন্তু নগদ বাট্টার পরিমাণ বাহির করতে বলছে। এবার নগদ বাট্টার ভিতরে কিন্তু একটু খেয়াল করো, নগদ বাট্টার ভিতরে বাট্টা প্রাপ্তি এবং বাট্টা প্রদান দুইটাই কিন্তু আসবে। এই যে দেখো 5 তারিখে পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমি 5,400 টাকা প্রদান করছি। দেখো আমার দেওয়ার কথা ছিল 6,000 টাকা, বাট আমি দিছি 5,400 টাকা। তাহলে এই জায়গায় কিন্তু আমি 600 টাকা বাট্টা পেয়েছি। এটা কিন্তু ক নম্বরে আসবে। তারপরে দেখো আর কোনটা, এই যে 28 তারিখ জনতা ট্রেডার্সের নিকটতে পাওনা 11,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমি 11,000 টাকা পেয়েছি। তাহলে এই জায়গায় আমি কয় টাকা কম পেলাম? 400 টাকা। তাহলে আমি এটা লিখে দিব। এই যে দেখো ক নম্বরটা আমরা কিভাবে করব একটু খেয়াল করো। তারিখ বিবরণ টাকা। প্রথমটা ছিল বাট্টা প্রাপ্তি, তারিখটা লিখে নিবা। এই যে দেওয়ার কথা ছিল আমাদের 6,000 টাকা, আমি তাকে দিয়েছি 5,400 টাকা। তাহলে এই জায়গায় কয় টাকা? 600 টাকা। তারপরে এর পরেরটা ছিল প্রদত্ত বাট্টা, অর্থাৎ স্যার আমি দিয়েছিলাম, দেওয়ার কথা ছিল 11,500, আমরা মানে 11,500 টাকা পাওয়ার কথা, আমি 11,400 টাকা পেয়েছি, তাই না? আমরা একটু দেখে নিই। এই যে দেখো 11,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,000 টাকা পাওয়া গেল। 11,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,000 টাকা আমরা পেয়েছি। তাহলে এই জায়গা হচ্ছে 500। ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা বলেন? ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা দেখেন।
এই যে আমাদেরকে বাট্টার পরিমাণ বাইর করতে বলছে, বাট্টা। তাহলে এই যে বাট্টার পরিমাণটা আমাকে বাইর করতে বললো, তাই এই জায়গায় আমাকে নগদ বাট্টার পরিমাণটা কিন্তু বাইর করতে হবে। তো নগদ বাট্টাটা আমরা কিভাবে বাইর করব? এই যে দেখেন, প্রথমে আমার পাওনাদারকে ৬,০০০ টাকার দেওয়ার কথা ছিল, ৬,০০০ টাকার পরিবর্তে আমি পাওনাদারকে কয় টাকা দিয়েছি? ৫,৪০০ টাকা দিয়েছি। তো এই জায়গায় আমি কিন্তু পাওনাদারের কাছ থেকে একটা ছাড় পেয়েছি, তাই না? যেহেতু ছাড় পেয়েছি, এই যে ৬০০ টাকা, এই বাট্টাটা হচ্ছে কি বাট্টা? প্রাপ্ত বাট্টা অথবা বাট্টা প্রাপ্তি, অথবা বাট্টা প্রাপ্তি। এই জন্য এই ৬০০ টাকা আমি এই জায়গায় লিখবো। এরপরে আরেকটা এন্ট্রি, আমরা দেনাদারের কাছে ১১,৫০০ টাকা পাওয়ার কথা, ওই ব্যক্তি আমাকে ১১,০০০ টাকা দিয়েছে, তাহলে এই জায়গায় আমি কিন্তু তাকে ৫০০ টাকা ছাড় দিয়েছি, তাহলে ওই ৫০০ টাকা হচ্ছে আমাদের জন্য প্রদত্ত বাট্টা। এবার দুইটা যোগ করলে হবে কত? ১১০০। এই ১১০০ টাকাই হবে আমার জন্য নগদ বাট্টা। এখন বুঝতে পারছো কিনা বলো? এখন বুঝতে পারছো কিনা বলো? এখন বুঝতে পারছো কিনা বলো? এই যে দেখো, খ নাম্বার প্রশ্ন বলছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। এবার আসো, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এটা আমাদের জন্য কিন্তু এক ধরনের বিশেষ জাবেদা। দেখেন শখটা কিভাবে করবেন। নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই জাবেদাগুলো কিন্তু আমাদের জন্য বিশেষ জাবেদা। প্রথমে আমরা লিখব তারিখ, তারপরে বিবরণ হবে না, কিন্তু আপনি বিবরণ দিবেন না এই জায়গায়। তাহলে কি দিব আমরা? একটু খেয়াল করেন। এই যে দেখেন, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের বিশেষ জাবেদা। তো আমরা যদি কোনো কিছু নগদে পাই, তাহলে নগদ কথাটা কোথায় থাকে? এই যে দেখেন, মনে করেন আমি নগদে বিক্রি করছি, এটার জাবেদা কি হবে? এটার জাবেদা হবে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। আমি দেনাদারের কাছ থেকে নগদ টাকা পেয়েছি, এটার জাবেদা কি হবে? এই যে দেখেন, নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। আমি সম্পদ বিক্রি করে দিছি, আসবাবপত্র, এটার জাবেদা কি? নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। আমি বিনিয়োগের সুদ পেয়েছি, এটার জাবেদা কি? নগদান ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। এই যে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নগদ কথাটা ডেবিট পাশে আছে। তাই যেহেতু আমরা নগদ প্রাপ্তি জাবেদা করতেছি, যেই মাধ্যমগুলো থেকে আমি টাকাটা পাচ্ছি ওই মাধ্যমগুলো কিন্তু ক্রেডিট দিকে বসে আছে। কারণ যেই মাধ্যমগুলো থেকে আমি টাকাটা পাবো ওই মাধ্যমের নামগুলো এই জায়গায় আমি লিখব। এই জন্য আমাকে এই জায়গায় লিখতে হবে ক্রেডিট হিসাব খাত। আমি এই জায়গায় কি লিখব? ক্রেডিট হিসাব খাত। কারণ আমরা নগদ প্রাপ্তি জাবেদা যখন করি, এই নগদ কথাটা কিন্তু ডেবিট পাশে থাকে, এই জন্য তার বিপরীত কথাটা আমরা এই জায়গায় লিখব ক্রেডিট হিসাব খাত। এবার আসো, এই জায়গায় আমরা লিখব তারিখ, তারপরে এই ঘরটাতে আমরা লিখব সূত্র। এবার আমি নগদ টাকা পাবো, এই জন্য আমি এই জায়গায় লিখব নগদান ডেবিট। নগদ যেদিকে যাবে বাট্টার কথাটাও সেদিকে যাবে, এই জন্য বাট্টাও ডেবিট পাশে লিখব। এবার কি কি করলে আমি নগদ টাকা পাই? বিক্রয় করলে, তাই বিক্রয় ক্রেডিট, বিক্রয় যেদিকে যায় দেনাদার কথাটাও কিন্তু সেদিকে যাবে। তারপরে এই ঘরটাতে লিখে দিবা অন্যান্য। এই হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদার গড়। বলতো নগদ প্রাপ্তির জাবেদার গড়টা বুঝতে পারছো কিনা?
নগদ প্রাপ্তির জাবেদার গড়টা বুঝতে পারছো কিনা বলো। এবার যেই এন্ট্রিগুলোর মাধ্যমে তোমার কাছে নগদে অথবা চেকে, যেই এন্ট্রিগুলোর মাধ্যমে তোমার কাছ থেকে নগদে অথবা চেকে টাকা আসবে, ওই এন্ট্রিগুলো নগদ প্রাপ্তি জাবেদায় লিখবা। যেই এন্ট্রিগুলোর মাধ্যমে তোমার কাছে নগদে অথবা চেকে টাকা আসবে, ওই এন্ট্রিগুলো তুমি নগদ প্রাপ্তি জাবেদায় লিখবা। এবার এই জায়গায় দেখো, এই যে 1 তারিখের এন্ট্রিটা, এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে কিনা বলো তো। নগদ 1,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো অথবা বিনিয়োগ করা হলো, এটা কি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে? যদি 1 তারিখের এন্ট্রিটা উদ্বৃত্ত থাকতো, উদ্বৃত্ত বা ব্যালেন্স, উদ্বৃত্ত, ব্যালেন্স অথবা তহবিল, যদি 1 তারিখে উদ্বৃত্ত, ব্যালেন্স অথবা তহবিল এইগুলো যদি থাকে, তাহলে এটা নগদ প্রাপ্তিতে আসবে না। যদি বলে তুমি টাকা বিনিয়োগ করছো অথবা ব্যবসা শুরু করছো, তাহলে এটা নগদ প্রাপ্তি জাবেদা আসবে। কেন? কারণ তার মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পায়। আর এই যে নগদ উদ্বৃত্ত, নগদ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স বা নগদ তহবিল, এইগুলোর মানে হচ্ছে প্রতিষ্ঠানে নগদ টাকা আছে, তাই এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। প্রাপ্তি মানে কি? যেটা নতুন করে পেয়েছি ওইটা প্রাপ্তি। তাহলে 1 তারিখের এন্ট্রিটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে নাকি? 1 তারিখের এন্ট্রিটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে, তাই তো? তাহলে আমরা লিখবো এই জায়গায়, আমরা সালটা লিখে নিব। লিখার পরে এই যে আমরা এই জায়গায় লিখব মূলধন হিসাব। যেহেতু মালিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, তাহলে এটাকে আমাদের লিখতে হবে মূলধন হিসাব। মূলধন হিসাব লিখে টাকাটা নগদের ঘরে লিখব। লিখার পরে এবার এই জায়গায় তুমি যেই কথাটা লিখছো, এই কথাটা ক্রেডিট পাশে আছে কিনা দেখবা। যেহেতু নাই, তাই তার টাকাটা তুমি কার ঘরে লিখবা? অন্যান্যর ঘরে লিখবা। এই যে বলো তো 1 তারিখের এন্ট্রিটা বুঝতে পারছো কিনা? 1 তারিখের এন্ট্রিটা বুঝতে পারছো কিনা বলো। 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 যদি 1 তারিখে ব্যবসায় বিনিয়োগ করা হলো কথাটা না থেকে, যদি নগদ উদ্বৃত্ত বা ব্যাংক উদ্বৃত্ত, নগদ তহবিল যদি থাকতো, তাহলে আমরা কিন্তু এই টাকাটাকে আমরা নগদ প্রাপ্তি জাবেদায় আনতে পারতাম না। তারপরে দেখো আর কোনটা আসবে। 5 তারিখ পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে তুমি প্রদান করছো, এটা নগদ প্রাপ্তিতে আসবে না, এটা প্রদানে যাবে। নগদে পণ্য ক্রয়, এটাও আসবে না। আলমের নিকট নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা, 12 তারিখেরটা আসবে। আলমের নিকট পণ্য বিক্রয়, শাওন হোসেন এবং কাজী আফরিন মারিয়া, তারা বলছে আবার বলেন। ভাই আবার কি বলবো একটু বলবেন? আবার কোন জায়গাটা বলবো? আপনারা এতক্ষণ কি ঘুমাই গেছিলেন ক্লাসে? 1 তারিখে কি বলছে? নগদ 1,50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো। তো আমরা যদি নগদ টাকা ব্যবসায় বিনিয়োগ করি, কে বিনিয়োগ করছে? মালিক। মালিক ব্যবসায় বিনিয়োগ করছে, তার মানে ব্যবসায় নগদ টাকা আসছে, এই জন্য এটা নগদ প্রাপ্তি জাবেদায় বসবে। আচ্ছা 12 তারিখ কি বলছে? আলমের নিকট নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। অনেকে মনে করতে পারো এটা মনে বাকি তো হয়েছে, যেহেতু নাম বলা আছে না, নামের পরে কিন্তু নগদ কথাটা বলে দিছে। তাহলে আমরা এই জায়গায় লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে 20,000 টাকা লিখবো আর বিক্রয়ের ঘরে 20,000 টাকা লিখবো, যেহেতু বিক্রয় ক্রেডিট পাশে আছে। একজন আসছে, শখটা আবার বুঝাই দিব, তুমি রেকর্ড দেখে নিও, কিছু করার নাই। আমার অঙ্ক শুরু করে দিচ্ছে আর আমি শখ তোমাকে বুঝাই এখন, তাই না? 15 তারিখ
নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, এটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। রহমানের নিকট হতে চেক প্রাপ্তি 10,000 টাকা, এই যে 20 তারিখটা আসবে। রহমানের নিকট থেকে চেক প্রাপ্তি, এই যে আমি রহমানের নিকট থেকে চেক পেয়েছি, তার মানে এটা কিন্তু আসবে। তাহলে আমরা কার নিকট থেকে পাই? দেনাদার। এবার চেক পেয়েছি 10,000 টাকার, চেক পাইলেও আমাকে নগদের ঘরে লিখতে হবে। যেহেতু আমি চেক পাইছি, আমার ডেবিট পাশে তো ব্যাংকের কলাম নাই, যেহেতু ব্যাংকের কলাম নাই, এই জন্য আমি কার কলামে লিখবো? নগদানের কলামে লিখবো। এবার আমরা কার নিকট থেকে পাইছি? দেনাদারের নিকট থেকে পাইছি, এই জন্য আমি দেনাদারের ঘরে লিখে দিব। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, যদি 12 তারিখেরটাতে নগদ উল্লেখ না থাকতো আমরা বাকিতে ধরে নিতাম। তারপরে আর কোনটা আসবে একটু খেয়াল করো, এই যে জনতা ট্রেডার্স, জনতা ট্রেডার্সের নিকট হতে পাওনা 11,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,000 টাকা পাওয়া গেল। এই যে দেখো, আমার পাওয়ার কথা ছিল কত? 11,000 টাকা, আর 11,500, আর আমরা পেয়েছি কত? 11,000। তাই আমরা এই জায়গায় লিখবো 11,000, কম পাইছি কত? 500। আর দেনাদারের সাথে আমাদের লেনদেন নিষ্পত্তি হয়েছে 11,500, তাই দেনাদারের ঘরে কিন্তু আমার 11,500ই লিখতে হবে। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এবার আমাদের অঙ্ক প্রায় শেষ। এবার আমরা অ্যামাউন্টগুলো কি করব? যোগ করে দিব। এই জায়গায় আছে 1,50,000, এই জায়গায় আমরা যদি যোগ করি তাহলে 21,500, এই জায়গায় 20,000, এই জায়গায় 500, এই জায়গায় যোগ করলে কত হয় বলে? 1,70,000, 80, 90, 91, এইভাবে আমরা যোগ করে দিব। দেখো 28 তারিখেরটা বলছে দেনাদারের কাছে, জনতা ট্রেডার্সের কাছে আমরা কত পাই একটু খেয়াল করো। জনতা ট্রেডার্সের নিকট তুমি কত টাকা পাও ওইটা একটু বোঝার চেষ্টা করে। যে জনতা ট্রেডার্সের নিকটতে পাও না 11,500 টাকা, মানে তার কাছে আমি 11,500 টাকা পাই পূর্ণ নিষ্পত্তিতে। পূর্ণ মানে সম্পূর্ণ, নিষ্পত্তি মানে শেষ। তার মানে 11,500 টাকার লেনদেনটা আমি তার সাথে শেষ করছি 11,000 টাকায়, অর্থাৎ আমি পাওয়ার কথা 11,500, তো তার কাছ থেকে আমি পেয়েছি 11,000 টাকা, এই জন্য নগদের ঘরে লিখবো 11,000। কম পেয়েছি কত? 500, এই জন্য বাট্টার ঘরে 500। এবার দেনাদারের সাথে আমার লেনদেন কমপ্লিট, মানে শেষ হয়েছে কয় টাকার? 11,500, এই জন্য আমি দেনাদারের ঘরে লিখবো 11,500। বলো তো বুঝতে পারছো কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। জি অপু সরকার বলেন, আপনার কি কমেন্ট বলেন। হ্যাঁ লাস্ট এন্ট্রিটা আমি আরেকবার বললাম তো, বলেন বুঝতে পারছেন কিনা। লাস্ট এন্ট্রিটা আমি আরেকবার তো বললাম, এখন বলেন বুঝতে পারছেন কিনা। লাস্ট এন্ট্রিটা কিন্তু আমি আরেকবার বলছি, এখন বলেন আপনি বুঝতে পারছেন কিনা। জি অবশ্যই এই জায়গায় ডেবিট ক্রেডিট সমান হবে, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা যোগ করলে সমান হবে, এটাই স্বাভাবিক। এবার আসেন নগদ প্রদান জাবেদা। এবার আমরা করব নগদ প্রদান জাবেদা। দেখেন সেম গড়টাই আমরা করব তারিখ, এই জায়গায় আমরা বিবরণ দিব না কিন্তু।
নগদ প্রদান জাবেদাটা খেয়াল করুন। ভাই আরেকবার বুঝাই দিব, কোন জায়গাটা বুঝাই দিব ওইটা কি বলতে পারেন না? আমি আরেকবার বুঝাই দিব, কিন্তু কোন জায়গাটা বুঝাই দিব সেটা বলতে হবে না? তার মানে তাহলে আরেকবার কি একদম প্রথম থেকে শুরু করব? এবার দেখো, নগদ প্রদান জাবেদা। তো আমরা যদি কোনো কিছু নগদে প্রদান করি, তাহলে নগদ কথাটা কিন্তু ক্রেডিট পাশে থাকে। তাই এই জায়গায় আমাদেরকে লিখতে হবে ডেবিট হিসাব খাত। ডেবিট হিসাব খাত কি লিখতে হবে? ডেবিট হিসাব খাত লিখতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? জি, গড় ফিক্সড। এগুলো গড় কি বাড়ানো কমাবেন আপনি? সূত্র। এবার যেহেতু আমি নগদে প্রদান করব, তাহলে নগদ টাকাটা আমার কাছ থেকে চলে যাবে। এই জন্য এবার নগদান কথাটা কিন্তু ক্রেডিট পাশে থাকবে। আর নগদ যেদিকে যাবে বাট্টাও কিন্তু সেদিকে যাবে। নগদ ডেবিট দিকে গেলে বাট্টাও ডেবিট দিকে যাবে। নগদ ক্রেডিট দিকে গেলে বাট্টাও কিন্তু ক্রেডিট দিকে যাবে। এবার কি কি করলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়? ক্রয় করলে, এই জন্য ক্রয় ডেবিট। ক্রয় যেদিকে যাবে পাওনাদারও কিন্তু সেদিকে যাবে, তাই না? তাহলে আমরা লিখবো পাওনাদারও ডেবিট। তারপরে আমরা এই জায়গায় লিখবো অন্যান্য ডেবিট। এবার বলেন গড়টা বুঝতে পারছেন কিনা? গড়টা বুঝতে পারছেন কিনা বলেন। স্যার নগদের গড়টা সামনে দিলে হবে না কেন ভাই? ক্রেডিট কি সামনে বসে? ক্রেডিট কি সামনে বসে? আমাকে বলেন, ক্রেডিট কোথায় থাকে? ক্রেডিট কোথায় থাকে আমাকে বলেন। ক্রেডিট জিনিসটা কোথায় থাকে? ক্রেডিট সবসময় ডান পাশে থাকে, ডেবিট বাম পাশে থাকে, ক্রেডিট ডান পাশে থাকে। তাহলে ডান পাশ কি এটা না? এই জন্য আমাকে ক্রেডিটটা এই পাশে লিখতে হবে। কথা কি বুঝতে পারছো? এবার যেই এন্ট্রিগুলোর মাধ্যমে আমার প্রতিষ্ঠান থেকে নগদে অথবা চেকে টাকা চলে যাবে, ওই এন্ট্রিগুলো নগদ প্রদান জাবেদায় লিখব। কেমন? তাহলে চলো আমরা নগদ প্রদান জাবেদায় দেখি কোন এন্ট্রিগুলোর মাধ্যমে টাকা চলে গেছে। এই যে 5 তারিখ পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করছি আমি। 5 তারিখ, খেয়াল করো 5 তারিখের এন্ট্রিটা কিভাবে বসাই। কাকে প্রদান করছি আমরা? পাওনাদারকে। তাহলে আমরা এই জায়গায় লিখব পাওনাদার হিসাব। এবার পাওনাদার রহমানকে আমি প্রদান করছি 5,400 টাকা, 5,600 টাকা, সরি। কম দিয়েছি কত? 400, ওইটা বাট্টার করে। আর পাওনাদারের সাথে আমার লেনদেন নিষ্পত্তি হয়েছে 6,000 টাকা। এই জন্য পাওনাদারের ঘরে কিন্তু আমাকে 6,000 টাকা লিখতে হবে। ভাই অন্যান্য জিনিসটা আমি কেন শেষে লিখব? আচ্ছা দেখো বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো। তারপরে দেখো এই জায়গায় যে আইটেমগুলো আছে, এই যে 10 নগদে পণ্য ক্রয় 12,000 টাকা, এটা কিন্তু নগদ প্রদান জাবেদায় আসবে। আমি টাকাটা মনে হয় ভুল লিখছি এই জায়গায়, ধরো আমি টাকাটা এই জায়গায় ভুল লিখছি কিন্তু। ওকে, এই জায়গায় বসবে 5,600, না 5,400। আর বাট্টার ঘরে বসবে কত? 600। দেখো পাওনাদার রহমান ট্রেডার্সকে আমি 6,000 টাকার দেওয়ার কথা ছিল, এই যে 6,000 টাকা পাওনাদার রহমানকে আমি 6,000 টাকা পরিশোধ করার কথা ছিল।
তো আমি 6,000 টাকা পরিশোধ না করে তাকে আমি পরিশোধ করেছি 5,400 টাকা, মানে 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমি তাকে পরিশোধ করছি 5,400 টাকা। তাহলে আমার কাছ থেকে কিন্তু নগদ টাকা কমে গেছে 5,400। এই জন্য আমি নগদের ঘরে লিখবো কত? 5,400। আমার দেওয়ার কথা ছিল কত? 6,000 না? আমি কত টাকা কম দিয়েছি? 600 টাকা। তাহলে এটা কি বাট্টা না? এই বাট্টাটা আমি বাট্টার ঘরে লিখবো। এবার পাওনাদারের সাথে আমার কত টাকার লেনদেন নিষ্পত্তি হয়েছে? 6,000 টাকা। তাই পাওনাদারের ঘরে আমি কয় হাজার টাকা লিখবো? 6,000 টাকা লিখবো। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? 5 তারিখের পরে 10 তারিখ নগদে পণ্য ক্রয় 12,000 টাকা। এই যে দেখো, নগদে পণ্য ক্রয় করছি 12,000। এই জন্য আমি এই জায়গায় লিখবো ক্রয় হিসাব। এই যে ক্রয় হিসাব লিখে তারপরে আমি নগদের ঘরে কিন্তু 12,000 টাকা লিখবো। লিখার পরে আমি কিন্তু ক্রয়ের ঘরে 12,000 টাকা লিখে দিব। এই যে দেখো, বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এই এন্ট্রিটা তো বোঝার কথা, তাই না? এবার আসো 15 তারিখ নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। নগদে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। বলো তো এটা কিভাবে লিখবো? এই যে এই জায়গায় আমরা লিখবো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব লিখে তারপরে আমরা লিখব কয় টাকা একটু দেখে নিই আমরা। এই যে দেখো, টাকাটা হচ্ছে কত? 15,000 টাকা। তাহলে নগদের ঘরে আমরা কত লিখবো? 15,000 লিখবো। প্রত্যেকটা এন্ট্রির টাকা নগদের ঘরে বসবেই একবার করে, তারপরে বাকি যে কোনো একটা ঘরে বসবে। এবার এই জায়গায় আমরা কি লিখছি? আসবাবপত্র। এবার ডেবিট দিকে কি আসবাবপত্র আছে? নাই। যেহেতু ডেবিট দিকে আসবাবপত্র নাই, এই জন্য আমরা অন্যান্যর ঘরে লিখে দিব। যেহেতু ডেবিট দিকে আসবাবপত্র নাই, এই জন্য আমরা কার ঘরে লিখে দিব? অন্যান্যর ঘরে লিখে দিব। বলো তো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা বলো? যারা হচ্ছে আমাদের এডমিশন বেসে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে টাকাটা সেন্ড মানি করে পেজে মেসেজ দিবা। তোমরা জানো যে আমরা কিন্তু এডমিশন বেস অলরেডি শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমাদের এডমিশন বেসে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তিও হয়ে গেছে। এবং আমাদের এডমিশন বেসের যে কোর্স ফি 3,500 টাকা, একদম ডাবি থেকে গুচ্ছ পর্যন্ত কিন্তু। তো অবশ্যই তোমরা এই কোর্সের মাধ্যমে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সেরে নিতে পারবা। এবং আমরা তোমাদেরকে কিন্তু 3টা বই দিব এবং 2টা ইবুক দিব, একটা টি শার্ট দিব, একটা পেন দিব ইনশাল্লাহ গিফট হিসাবে, ওয়াইমার শিট দিব, যেন বাসায় বসে অফলাইনে এক্সাম দিতে পারো। এর জন্য আমি বলবো আর দেরি না করে অবশ্যই তোমরা এখনই ভর্তি হয়ে যাবা। অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবে, অবশ্যই। আজকে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। হ্যাঁ, অবশ্যই তোমরা তোমাদের জায়গা থেকে আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যাবা। কারণ যারা এখন ভর্তি হবা তারা আমাদের এইচএসসি পেড বেসে জয়েন হইতে পারবা। যারা আমাদের এইচএসসি পেড বেসে ছিল না, তোমরা যদি আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্সটিকে এনরোল করো, তাহলে আমাদের এইচএসসির যে পেড বেস আছে ওই জায়গায় তুমি জয়েন হতে পারবা। এবং ওই জায়গায় কিন্তু সবগুলো ক্লাস রেকর্ড আছে এবং নিয়মিত লাইভ ক্লাসও হচ্ছে এবং সিকিউ এমসিকিউ সব দেওয়া আছে ইনশাল্লাহ, সব সাবজেক্টের। আমাদের কোর্স ফি 3,500 টাকা। আমাদের কোর্স ফি 3,500 টাকা। 3,500 টাকা একদম, ডিউ থেকে শুরু করে জিএসটি পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 30 তারিখেরটা বসবে। শামীম এন্টারপ্রাইজকে তাদের পাওনা 8,000 টাকা পরিশোধ করা হলো। শামীম এন্টারপ্রাইজকে, শামীম মানে পাওনাদার, তো
তো আমরা শামীমকে 8,000 টাকা পরিশোধ করছি, তাহলে আমরা কিভাবে বসাবো? এই যে দেখো, শামীম মানে কি? পাওনাদার না? তাহলে আমরা এই জায়গায় লিখবো পাওনাদার। পাওনাদার। এবার পাওনাদার লিখে আমি টাকাটা কিন্তু নগদের ঘরে বসাবো, তারপরে পাওনাদারের ঘরে বসাবো। এই যে দেখো, প্রত্যেকটা এন্ট্রির কথা প্রথমে কিন্তু আমি নগদের ঘরে বসাবো, বসানোর পরে বাকি একটা ঘরে আমি বসাবো। বাকি কোন ঘরে বসাবো? এই জায়গায় তুমি যেই নামটা লিখতেছো ওই নামটা ডেবিট দিকে আছে কিনা দেখবা, যদি থাকে তাহলে তার ঘরে লিখবা, যদি না থাকে তাহলে অন্যান্যর ঘরে লিখে দিবা। কেমন বলো তো, বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা, জলদি কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা। বলো বলো তো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এবার যেই ঘরে যেই টাকাটা আছে যোগ করে দিবা। বলো এই ঘরে যোগ করলে কত হয়? নগদের ঘরে যোগ করলে কত হয় বলো? নগদের ঘরে যোগ করলে কত হয়? 40,400। এই হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদা। মনে রাখবা। মোহাম্মদ নজরুল ইসলাম সুজন, লাস্টেরটা আরেকবার। ভাই তুমি যে কই থাকো আমি সেটাই জানি না। বলছে পাওনাদারকে প্রদান, লাস্টের। আমার মনে হয় তোমার কাছে প্রশ্ন নাই ভাই, তোমার কাছে প্রশ্ন নাই যে এটা 100% শিওর। এই যে দেখো, শামীম এন্টারপ্রাইজকে তাদের পাওনা 8,000 টাকা পরিশোধ করা হলো। আমরা পাওনা পরিশোধ করছি 8,000 টাকা। তাহলে এটা জাবেদা কি? পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই আমি নগদের ঘরে লিখছি, আর এই যে পাওনাদারের ঘরে লিখছি 8,000 টাকা। লাস্ট দুইটা এন্ট্রি আরেকবার। আসবাবপত্র ক্রয়, তো আসবাবপত্র ক্রয় করছে, এটার জাবেদা কি? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে আসবাবপত্র ক্রয় করতে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদের ঘরে মাইনাস করব, আর আমি আসবাবপত্রের ঘরে লিখবো। এই যে আমি অন্যান্যর ঘরে লিখবো, যেহেতু আসবাবপত্রের ঘর ডেবিট পাশে নাই, এই জন্য আমি তার টাকাটা অন্যান্যর ঘরে লিখবো। কেমন? এখন বলো বুঝতে পারছো কিনা, এখন বলো বুঝতে পারছো কিনা। শোনো আবারও বলতেছি, এই অধ্যায়গুলো থেকে 1 আর 2 তোমরা 1 আর 2 ভালো করে করো। এই 1 আর 2 ভালো করে করো। এই 1 আর 2 থেকে কিন্তু 3টা সৃজনশীল প্রশ্ন আসবে, এটাকে হেলাফেলা করিও না। 3টা সৃজনশীল প্রশ্ন আসবে, 1 আর 2 থেকে কিন্তু 3টা সৃজনশীল প্রশ্ন আসবে। 1 আর 2 থেকে 3টা সৃজনশীল প্রশ্ন আসবে। না, কারবারি বার্তা যদি বলে তাহলে আপনি কারবারি বার্তা বাইর করবেন ভাই। কারবারি বার্তা হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের সাথে যেই বার্তাটা জড়িত থাকবে ওইটা। ক্রয় এবং বিক্রয়ের সাথে, পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যেই বার্তাটা জড়িত থাকবে ওইটা কারবারি বার্তা। আর সহজে মনে রাখবেন, দেনাদার এবং পাওনাদারের সাথে, দেনাদার এবং পাওনাদারের সাথে লেনদেন দ্রুত নিষ্পত্তি করার জন্য যে বার্তাটা থাকবে সেটাই হচ্ছে নগদ বার্তা। আমার মনে হয় যে আপনারা ক্লাসে নাই। আপনারা যদি ক্লাসে থাকেন একটা লাইক দিয়ে জানিয়ে দেন, আপনারা কি ক্লাসে আছেন? আমার তো মনে হয় না যে আপনারা ক্লাসে আছেন। দেখি তো কারা কারা ক্লাসে আছেন। আর টেবুলার শক, এটা কিন্তু একদমই কমন যে এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় থাকবে। টেবুলার শক, হ্যাঁ দেখেন, টেবুলার শক থাকবে,
এই যে দেখেন এই অধ্যায় থেকে কি কি থাকে, প্রারম্ভিক মূলধন কতে বাইর করতে বলবে, অথবা মোট ক্রয় বিক্রয়ের পরিমাণ বাইর করতে বলবে, নগদ বাট্টার পরিমাণ বাইর করতে বলবে, অনগদ লেনদেনের পরিমাণ বাইর করতে বলবে। এগুলো সাধারণত কতে আসবে, এই যে এই জিনিসগুলো কতে আসবে, এই জিনিসগুলো কতে আসবে, এই জিনিসগুলো কিন্তু কতে আসবে। খতে কি আসবে জানেন, এই যে খতে আসবে হিসাব শ্রেণী, হিসাব শ্রেণী ভালো করে বুঝেন, হিসাব শ্রেণী, হিসাব খাত একটা আসবে। তারপরে আসবে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, ডেবিট ক্রেডিট নির্ণয়, এগুলো আসবে। তারপরে আসবে জাবেদা। সাধারণত এই জিনিসগুলো তোমাদের খতে উল্লেখ করবে, এই জিনিসগুলো খতে বলবে, এই জিনিসগুলো খতে বলবে। এই জিনিসগুলো কিন্তু খতে আসবে। এবার আসেন এই অধ্যায়ের গতে কি আসবে, এই যে দেখেন একই প্রশ্ন, টেবুলার শক, বিবরণী শক, এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করো, হিসাব সমীকরণের প্রভাব, এই জিনিসগুলো হচ্ছে গতে আসবে। আর এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একই, মানে এই পুরাটা একটাই প্রশ্ন, এই পুরাটা একটাই প্রশ্ন, এই পুরাটা একটাই প্রশ্ন, এই পুরাটা একটাই প্রশ্ন। এরপরে দেখো এটাতে আবার কি আসবে, ওই যে নগদান বই, নগদান বই মাত্র আমরা যেটা করলাম, নগদান বই থেকে যেটা আসবে, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, দুই গড়া নগদান বই, তিন গোড়া নগদান বই, এই জিনিসগুলো আসবে। এই 1 আর 2 অধ্যায় থেকে এই জিনিসগুলো আসবে। কেমন, আমার পেড বেসে যারা আছেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের কমপ্লিট। আশা করি আমাদের পেড বেসের শিক্ষার্থীরা অন্ততপক্ষে এই বিষয়ে আপনারা ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ। আমি আশাবাদী যে আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট করবেন। এবং এই সব টপিকের উপরে, এই জিনিসগুলোর উপরে আমার ইউটিউবে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। হিসাব শ্রেণী, ডেবিট ক্রেডিট, জাবেদা, টেবুলার শক, মালিকানা সত্ত্ব, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, 3 গড় নগদান বই, খুচরা নগদান বই, এই রিলেটেড প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে। তো আপনারা ওই ইউটিউব দেখে এই টপিকগুলো কমপ্লিট করে নেন। আর যদি না পারেন তাহলে আপনারা আমাদের অ্যাডমিশনের যে বেসটা আছে ওই অ্যাডমিশন বেসে যদি ভর্তি হয়ে যান, যারা আমাদের এইচএসসি 24-এর পেইড বেসের শিক্ষার্থী না, তারা আমাদের এইচএসসি 24-এর পেইড বেসের সকল রেকর্ডেড যে ভিডিওগুলো আছে সেগুলো পাবেন এবং আমাদের সাথে আমাদের পেইড বেসে নিয়মিত লাইভ ক্লাস করতে পারবেন। তাই আর দেরি না করে এখনই আপনি আমাদের অ্যাডমিশন বেসটাতে এনরোল করে ফেলেন। মাত্র 3500 টাকা দিয়ে
আপনার ডাবি থেকে একদম গুচ্ছ পর্যন্ত আপনি আপনার ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতি সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। কেমন? এই জায়গায় আমাদের পেইড বেসে আছেন কারা কারা একটু জানাবেন। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। দেখেন আরো অঙ্ক আছে, আজকে আমি আর করাবো না, বাকিগুলো ইনশাল্লাহ পরে। আরো অঙ্কগুলো আছে। এই যে দেখেন রাজশাহী বোর্ড, এই যে দেখেন 3 গড় নগদান বই প্রস্তুত করতে বলছে। এর পরে ক্লাসে আমি 3 গড় নগদান বই করাবো ইনশাল্লাহ, এবং সাথে একটা খুচরা নগদান বই করাবো। এই যে দেখেন 3 গড় নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা। ভাই আমাদের পেইড বেসে আমরা যেটা কথা দিয়েছি সেটা কিন্তু আমরা রাখছি। আমরা যতটুক কথা দিয়েছি ততটুকু আমরা রাখছি, কিন্তু আমি বেশি দিব কিনা জানি না, তবে যতটুকু কথা দিব ততটুকু রাখবো। ভাই আমরা তো অন্য জনের মতন এরকম করব না যে আমরা ক্লাস না করিয়ে নতুন আর একটা কোর্স, ক্লাস না করিয়ে নতুন আর একটা কোর্স নিয়ে আসবো, এরকম মন মানসিকতা আমার নাই ভাই। আর 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাসে পরে আমি তোমাদেরকে এ প্লাস এনে দিতে পারবো না। এখন ভাই বাজারে এ প্লাস খুব সস্তা জিনিস, তুমি চাইলে 5 দিন ক্লাস করেও এ প্লাস পাইতে পারো। হ্যাঁ, মনে রাখবা তুমি 5 দিন ক্লাস করো এ প্লাস পাইতে পারো, সমস্যা নেই। 5 দিন 10 দিনও এ প্লাস আনা যায়, কিন্তু ভাই আমি 5 দিন 10 দিন 1 মাসও ক্লাস করে তোমাকে এ প্লাস আনতে পারবো না। এই ফালতু স্বপ্ন আমি তোমাকে দেখাই না, দেখাইতে পারবো না। কারণ তুমি যদি বিগত দিনগুলোতে না পড়ে থাকো, এই 10-15 দিনে তোমাকে আমি কি পড়াবো বলো? আমি আমি কি পড়াবো? আমি কি পড়াবো 10-15 দিনে? বোর্ড পরীক্ষাটা কি আমার মামুর বাড়ির আবদার? আর এ প্লাসটা কি আমার মামুর বাড়ির আবদার নাকি যে আমি চাবো আমাকে দিয়ে দিবে মামুর বাড়ির কলা? এটা বিষয়টা এরকম না। 10-15 দিনের ভিতরে, হ্যাঁ হ্যাঁ, 10 দিন 15 দিন 1 মাসে পড়াবার এ প্লাস পেয়ে যাবা, এই আশা নিয়ে কেউ আমার কাছে আসবে না। কারণ তুমি যদি পিছনে না পড়ে থাকো তাহলে তুমি এ প্লাস পাবা না। মনে রাখবা 30 দিনে তুমি হয়তো বা ভালো করে যদি পড়ো তাহলে তোমার ফেল থেকে তুমি রক্ষা পাবা, তুমি পাস করতে পারবা। অর্থাৎ তুমি যে আইসিইউতে ছিলা, এখন তোমাকে আইসিইউ থেকে নর্মাল বেডে দেওয়া যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি করা যায়। বাট 15 দিনে 20 দিনে এ প্লাস, এই কথা যদি কেউ বলে তাহলে ডাহা মিথ্যা কথা ছাড়া এগুলো আর কিছু না। এক আর্থিক বিবরণী শিখতে লাগবে তোমাদের 1 মাস। এই আর্থিক বিবরণী সারা এ প্লাস আসে কখনো? আর্থিক বিবরণী সারা এ প্লাস আসে কখনো? তাহলে কি হিসাব করে তুমি বলো যে তুমি 15 দিনে 20 দিনে 1 মাস পরে তুমি এ প্লাস পাবা? 1 মাসের কোর্স করে তুমি এ প্লাস পেয়ে যাবা, 15 দিনের কোর্স করে তুমি এ প্লাস পেয়ে যাবা। এর জন্য আমি বললাম এই ফালতু স্বপ্ন না দেখে নিজে পড়াশোনা করো, কাজে দিবে। পড়াশোনা না করে এই লোভনীয় অফার টফার খোঁজা বন্ধ করো। যত বেশি লোভনীয় অফার খুঁজবা তত বেশি বিপদে পড়বা। লোভনীয় অফার বলতে কোনো কিছু নেই। এজন্য বলবো যে তুমি বাসায় পড়তে হবে ভাই, যাই বলো না কেন আর যাই করো না কেন, তোমাকে কিন্তু বাসায় পড়তে হবে। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, এ প্লাস পেতে চাও, অথবা এ পেতে চাও, অথবা তুমি যেটাই পাও না কেন, তোমার বাসায় যদি তুমি না পড়ো, আমি যতই বোর্ডে বুঝাই না কেন, যশোর বোর্ড 19 বুঝাই না কেন, সিলেট বোর্ড বুঝাই, কুমিল্লা বোর্ড বুঝাই, যতই বুঝাই না কেন, লাভ নাই। তো তোমার তো বাসায় পড়তে হবে। তো বাকি আছে আর মনে করো 20 দিন। এই 20 দিনে যদি আমি তোমারে সব কিছু ব্যালেন্ডার করেও দেই, তা লাভটা কি হবে? তুমি তো গিলতে পারবে না। যেই ব্যক্তি 1.5 বছরে বইয়ের 50% কমপ্লিট করে নাই, 30% কমপ্লিট করে নাই, 40% কমপ্লিট করে নাই, ওই ব্যক্তিকে আমি 20 দিন পড়িয়ে এ প্লাস এনে দিব,
এই আশাটা আমি কিভাবে দেই তোমাকে, কিভাবে দেই? এটা কি আদৌ সম্ভব? এটা আদৌ সম্ভব? তার মানে বাটপারি ছাড়া তো আর কোনো কিছু না এটা। এই কথাটা আমি বলবো কিভাবে তোমাকে, আমি বলো। তুমি যদি আমার কাছে দাবি করো যে স্যার 20 দিনে আমাকে এ প্লাস এনে দেন, স্যার এখন আপনার কোর্সে আমি ভর্তি হবো, আমাকে এ প্লাস দিবেন, আমি কি এ প্লাস অর্জন করতে পারবো? আমি বলবো ভর্তি হওয়ার দরকার নাই, তুমি 25-এর সাথে পরীক্ষা দাও। এর জন্য আমি বলবো, আমি কি বলতেছি সেটা শোনার তোমার দরকার নেই। তুমি নিজে বাসায় পড়ো, রেজাল্ট অবশ্যই ভালো হবে। তোমাকে বাসায় পড়তে হবে, বাসায় না পড়লে রেজাল্ট ভালো হবে না, কেমন? বেশি বেশি করে পড়ো। এখন এই যে বাকি যে দিনগুলো আছে, এই দিনগুলোতে তুমি কোন কোন সাবজেক্টগুলো পড়বা? ইংলিশ বেশি করে পড়বা, আইসিটি বেশি করে পড়বা, অ্যাকাউন্টিং বেশি করে পড়বা, বাংলা বেশি করে পড়বা। অর্থাৎ এই চারটা সাবজেক্ট একটু বেশি করে পড়বা, হ্যাঁ? ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, বাংলা। আর যারা ফিনান্সে দুর্বল আছো, তোমরা ফিনান্সটাও কিন্তু বাসায় দেখো। তবে এই চারটা সাবজেক্ট তুমি কিন্তু বেশি সময় দিবা, এই চারটা সাবজেক্টে, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, বাংলা, এই চারটা সাবজেক্ট একটু বেশি সময় দিবা, কেমন? ওকে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের আগামী শুক্রবার। আমরা টোটালি নগদান বইয়ের উপরে ক্লাস নিব। সে জায়গায় আমরা 2 গড়া 3 গড়া নগদান বই এবং খুচরা নগদান বই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আমি তোমাদের হচ্ছে গিয়ে প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করাই দিব, কেমন? আর আগামীকাল আমাদের পেজ বেসে চলবে ব্যাংক সমন্বয় বিবরণীর সিকিউ এবং এমসিকিউ দুইটাই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।